আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই জানি যে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন এরাই হচ্ছে বিশ্বের জায়েন্ট আইটি কোম্পানিজ। এরাই আমাদের মাথার উপরে রাজত্ব করে চলেছে। আমি এতদিনকার সমস্ত ভিডিওতে আমেরিকা, ইউএস ডলার কিভাবে স্টার্লিং পাউন্ডকে হাঁটিয়ে নিজে রিজার্ভ কারেন্সি স্টেটাস পেল, তারপরে যে গোল্ড ব্যাকিং ছিল সেটার মানে কি, রিজার্ভ কারেন্সি মানে কি, গোল্ড ব্যাকিংকে হাঁটিয়ে দিল, দিয়ে ফিয়াট কারেন্সি হলো, তারপর গালফ কান্ট্রিজগুলোকে সিকিউরিটি দেওয়ার চুক্তি করে পেট্রো ডলারের তাণ্ডব শুরু হলো, সব কিছু বলেছি। আজকে শুরু করব সেই গল্প যে এই আমেরিকান ডলার রিজার্ভ কারেন্সি স্টেটাস পাওয়ার পর কি করে এসব জায়েন্ট আইটি কোম্পানিগুলোকে বিল্ড করতে হেল্প করলো। এমনই আইটির একটা বিশ্ব তৈরি করলো যে যার জন্য গত 30-40 বছরে, 30 বছরে আমি বলবো যে পরিস্থিতি এমন চলেছে বা চলছে যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেরাও ঘুরে গিয়ে সেই সফটওয়্যারেই কাজ করেছে, আইটি ইন্ডাস্ট্রিতে চলে এসছে। বা অন্য অন্য সেক্টর, অন্য মিডিয়াম নিয়ে পড়াশোনা করা ছেলেরাও ঘুরে গিয়ে আইটি সফটওয়্যারে চলে এসছে। এমনকি অন্য সমস্ত সেক্টরকে দাবিয়ে দেওয়া হয়েছে। আর আইটি ইন্ডাস্ট্রির যে স্যালারি, যে মাইনে, যে বাবা মায়ের ছেলে মেয়ে বড় হওয়া মানে একমাত্র কাজ হচ্ছে যে তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ানো। কেন? কারণ এই আইটির এক বিশাল স্যালারি, আইটিতে কাজ করে সেই লাইফস্টাইল, সেই উচ্চমানের রিচ লাইফস্টাইল, কারণ তার মাইনের পরিমাণ এত বেশি। এই পুরো ইন্ডাস্ট্রি কি করে তৈরি হলো আজকে সেই গল্প শুরু করব। আজকের দিনের যে বিরাট অ্যাডভান্স টেকনোলজি, আজকে তো এআইও চলে এসছে, এই টেকনোলজির বেস বা ফাউন্ডেশন এটা কিন্তু 1940 থেকে 70-এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল। কিভাবে? ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আমেরিকা নিজের শত্রুপক্ষের যে কোড, ইন্টেলিজেন্স কোড, মানে যেই কোডের দ্বারা ইনফরমেশন আদান প্রদান হয়, শত্রুপক্ষের সেই কোড ব্রেক করার জন্য মেশিনের তাদের প্রয়োজন হয়। এছাড়া হচ্ছে মিলিটারি প্ল্যানিং আর নানা রকম ব্যাটেলফিল্ড স্ট্র্যাটেজির জন্য প্রচুর ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন বা কম্পিউটিং দরকার ছিল। সেই জন্য মিলিটারি প্রজেক্টের উপরে, মিলিটারি টেকনোলজি প্রজেক্টের উপরে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা শুরু করে। এখান থেকেই শুরু হয়ে যায় যাত্রা। এনিয়াক আর হার্ভার্ড মার্ক 1 এই দুটো কম্পিউটিং মেশিন তৈরি হয়। আর এরপর যখন ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে যায় আর কোল্ড ওয়ার শুরু হয়, ব্যাস তখন তো অলরেডি রিজার্ভ কারেন্সি স্টেটাস পেয়ে গেছে আমেরিকা, ইউএস ডলার। তার উপরে হচ্ছে পুরো গ্লোবাল ফাইন্যান্সের সেন্টারেও পরিণত হয়েছে। তো পৃথিবীর কাছে নিজের গ্রহণযোগ্যতা যে আরও বেশি সেটা দেখার জন্য, সোভিয়েত রাশিয়াকে হারানোর জন্য তখন আরও বেশি করে এই মিলিটারি টেকনোলজি প্রজেক্টে টাকা ঢালা শুরু হয়। এই পেট্রো ডলারের তাণ্ডব শুরু হওয়ার পরেই ধীরে ধীরে যখন পুরো বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছুর দাম নির্ধারণ পেট্রো ডলারে করা শুরু হয়ে গেল, তখন অন্য অন্য দেশরা ধীরে ধীরে তাদের ফরেন রিজার্ভে ইউএস ডলার স্টোর করতে থাকলো। যদি না করবে তো তাহলে অন্য অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে কি করে, কারণ তো করতে হবে ইউএস ডলারেই। তো এই যে ইউএস ডলার নিজের রিজার্ভ কারেন্সির স্টেটাস পেল, এই স্টেটাস দিয়ে তার উপরে ভর করে কিন্তু দেশে ইচ্ছা মতো কারেন্সি প্রিন্ট করতে পারতো। তার জন্য কোনোদিন কাউকে কৈফিয়ত দিতে হয়নি, আজও দিতে হচ্ছে না, ইচ্ছা মতো প্রিন্ট করবে ইউএস ডলার। এবারে আসি সব থেকে ইম্পর্টেন্ট এবং মজার জিনিস, ট্রেজারি বন্ড। যেহেতু অন্যান্য সব দেশ এই আমেরিকার এই ইউএস ডলারের উপরে ভরসা রেখেছে আর এছাড়া কোনো উপায়ও নেই, তো অন্যান্য দেশগুলো কি করতো, এই আমেরিকার থেকে ট্রেজারি বন্ড কিনতো। আর তার বদলে আমেরিকা এই কান্ট্রিগুলোর থেকে টাকা ধার নিত, সরি টাকা বলবো না, ইউএস ডলারই ধার নিত। তো ভালো করে আমার কথাগুলো আর ভিডিওগুলো খেয়াল করলে আপনারা 2-3টে জিনিস লিঙ্ক পাবেন। একটা, এগুলো হচ্ছে ডলার রিসাইক্লিং। একটা রিসাইক্লিং আমি বলেছিলাম পেট্রো ডলারের সময়, যখন গালফ কান্ট্রিজগুলোকে বলল যে তোমাদেরকে আমরা সিকিউরিটি দেব, তার বদলে তুমি অয়েল বিক্রি করবে ইউএস ডলারে, আবার যে ইউএস ডলার ইনকাম করবে সেই ডলারের একটা পার্ট আবার আমেরিকার ইকোনমিতে রিইনভেস্ট করবে। এটা ছিল ডলারের একটা রাউটিং, রিসাইক্লিং। আবার আরেক ধরনের ডলারের রিসাইক্লিং হচ্ছে ইউএস নিজে ইচ্ছা মতো কিন্তু ডলার প্রিন্ট করছে, আবার অন্যান্য কান্ট্রি যখন ইউএসের বন্ড কিনছে সেই বন্ড কেনার বদলে আবার আমেরিকাকে ইউএস ডলারই দিচ্ছে। আর বদলে আবার ইউএস প্রমিস করছে, ঠিক ওই যেরকম গালফ কান্ট্রিজকে সিকিউরিটির প্রমিস করে, ঠিক সেরকমভাবে যারা যারা এই ট্রেজারি বন্ড কিনছে তাদেরকে প্রমিস করছে যে আমরা একেবারে ইন্টারেস্ট, সুদ সহ সেই সব টাকা কিন্তু ফেরত দেব। একটি খুবই জটিল বিষয় যে রিজার্ভ কারেন্সি স্টেটাস নিয়ে এই আমেরিকা ইচ্ছা মতো ইউএস ডলার প্রিন্ট করে চলেছে, প্রিন্ট করতে পারে,
আবার এই আমেরিকায় আবার অন্য অন্য দেশের থেকে সেই ইউএস ডলারই আবার ধার নিচ্ছে ওই ট্রেজারি বন্ডের মাধ্যমে। এই একটা দুটো ঘোটালা বলেছি যেটুকু আমি বুঝাতে পেরেছি। এছাড়া আরও অনেক এমন ঘোটালা আছে যেটা আমাদের মতো সাধারণ মানুষের বোঝারও বাইরে, এমনকি বড় বড় ইকোনমিস্ট, অক্সফোর্ড পাশ করা ইকোনমিস্টরাও ধরতে পারেন না যে এত ঘোটালা কিভাবে এত সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে চলছে। আর সবথেকে হাস্যকর হচ্ছে এই ওয়েস্টার্ন ইকোনমিক স্কুলগুলো যা শিখিয়ে দেয়, ওয়েস্টার্ন ইকোনমি হেজিমনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যেটা শিখিয়ে দেয়, আমাদেরকে কিন্তু সেইটুকুই জানতে দেয়, বাকিটা কিন্তু লুকিয়ে রাখে। আর সেই জন্য ওদের ইকোনমিস্টদের নোবেল প্রাইজ দেওয়া হয়, তারপর তাদেরকে গড অফ ইকোনমি আখ্যা দেওয়া হয়, যাতে করে ওরা যা বলবে, যা বুঝাবে, আমরা যাতে সেটুকুই বুঝে খুব আনন্দে থাকি। তো ইউএস ডলার দিয়েই পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য হবে, তাই প্রত্যেক দেশকে কিন্তু নিজেদের যে ফরেন রিজার্ভ আছে সেখানে ইউএস ডলার জমা করে রাখতে হতো, নইলে তো পুরো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এবারে ইউএস যখন সেই ট্রেজারি বন্ডগুলো ইস্যু করছে, সেই দেশগুলো ওই ট্রেজারি বন্ড কিনে নিচ্ছে নিজেদের ফরেন রিজার্ভে যে ইউএস ডলার জমানো রয়েছে সেটা দিয়ে, সেটাই আবার আমেরিকাকে দিয়ে দিচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তো এই ইউএসের দুরকম ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আছে, একটা প্রিন্ট করার জন্য, একটা ধার করার জন্য। প্রিন্ট করার জন্য যেটা ইনস্টিটিউশন সেটা হচ্ছে ইউএসের ফেডারেল রিজার্ভ, আর ধার করার জন্য এই বন্ডগুলো ইস্যু করার জন্য হচ্ছে ইউএসের ট্রেজারি। ইউএসের ট্রেজারি মূলত গভর্নমেন্টের খরচ খরচার ধার দেনা এগুলোর হিসাব রাখে। তো যখনই দেখে ইউএসের বাজেট ডেফিসিট হয়ে গেছে, মানে বাজেট কম পড়ে যাচ্ছে, অনেক ধার দেনা হয়ে গেছে, তখনই কি করে, আবার ওই ট্রেজারি বন্ড ইস্যু করে। একটি খুব সহজ উদাহরণ তো আমাদের দেশের একটি রাজ্যেই রয়েছে। আমরা সকলেই জানি যে কিভাবে প্রতি বছর তাদের বাজেট ডেফিসিট হয়ে যাচ্ছে আর ধার করে কত কত না প্রকল্প চালাচ্ছে। কিন্তু আমাদের দেশের এই ধার দেনা প্রকল্প এসবের সঙ্গে কিন্তু এই আমেরিকার বিরাট পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোথায়? যে অন্য অন্য দেশের গভর্নমেন্ট যেমন চায়না, জাপান, এরা হচ্ছে ইউএসের ট্রেজারি বন্ডগুলো কিনে নেয়, কিছু প্রাইভেট ইনভেস্টার্স আছে তারা কিনে নেয়, ইউএসের ব্যাংকগুলো কিনে নেয়, আবার কখনো কখনো ইনডাইরেক্টলি ঘুরপথে ফেডারেল রিজার্ভ যারা প্রিন্ট করছে তারাও আবার ওই ট্রেজারি বন্ডগুলোও কিনে নেয়। এইবার মজার খেলা হলো যে এবারে আসি ফেডারেল রিজার্ভের কথায়। তো ফেডারেল রিজার্ভ কি করে বলেছিলাম, ইউএস ডলার প্রিন্ট করে। তো এবার যেসব দেশরা বা যারা যারা এই বন্ড কিনেছিল সেই বন্ডগুলো যদি তারা ফেরত দিতে চায়, তখন এই ফেডারেল রিজার্ভ কিন্তু প্রিন্ট করে আর ইলেকট্রনিক্যাল এন্ট্রি মারে। মানে এটা একটু জটিল ব্যাপার। মানে যখন অন্য অন্য দেশরা ওই ট্রেজারি বন্ড ফেরত দিতে চাইবে, ফেরত দিয়ে আবার তারা ইউএস ডলার নিতে চাইবে, তখন এই ফেডারেল রিজার্ভ নতুন নতুন প্রিন্ট করে তখন ওই নতুন ইউএস ডলার ওই কান্ট্রিদের তখন ইস্যু করবে ওই বন্ডগুলোর বদলে। এই করে পুরো মার্কেটে কিন্তু ডলারের সাপ্লাই বেড়ে যাচ্ছে। তার মানে আর কিছুই না, এই ইউএস গভর্নমেন্টের বাজেট ডেফিসিটকে মেটানোর জন্য আমি, আপনি, পুরো দুনিয়া, আমরা যারা যারা ডলার ব্যবহার করছি তারা সবাই সাহায্য করছি ইউএসকে। লাস্ট একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা আমাদের লজিক কি বলে, এটা তো আমরা সবাই বুঝি যে মার্কেটে যদি কোনো জিনিস খুব বেশি থাকে তাহলে তার দাম কম থাকে, আর মার্কেটে যদি কোনো কিছুর সাপ্লাই না থাকে, অভাব থাকে, তাহলে তার দাম খুব বেশি হয়ে যায়। ইউএস ডলার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে আছে, তা সত্ত্বেও ইউএস ডলারের ভ্যালু কেন কোনোদিনও কমে না, শুধু বাড়তেই থাকে। এর কি কারণ? এই কারণ আমি পরের ভিডিওতে বোঝাবো। এবার একটা ইন্টারভিউয়ের ছোট্ট ভিডিও রেকর্ডিং চালাবো এলান মাস্কের। আমরা অনেকেই জানি সম্প্রতি কিছু মাস আগে, যেটাকে আমরা ডোজে বলি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইউএসের, ওটার উনি কাজে নিযুক্ত হয়েছিলেন, উনি হেড ছিলেন। তো ওই সময়তে উনি অনেক কিছু ফেডারেল রিজার্ভের ব্যাপারে উনি ইনভেস্টিগেট করেন, অনেক কিছু জানতে পারেন। আর তারপরেই উনি ওই ইন্টারভিউটা দিয়েছিলেন,
উনি উপহাস করে বলেছিলেন যে উনি নাম্বারটা বোধহয় বলেছেন এতগুলো ম্যাজিক মানি কম্পিউটার খুঁজে পেয়েছি। আপনারা যদি ইন্টারভিউটা বুঝতে পারেন ভালো করে শুনবেন, আর না হলে আমি আরও ভালো করে পরে ইন্টারপ্রিট করে দেবো বাংলাতে, যে কেন উনি বলছেন যে ম্যাজিক মানি কম্পিউটার। উনি বলছেন যেখানে আউট অফ থিন এয়ারে শুধুমাত্র ডিজিটাল এন্ট্রি হয়েছে আর ডলার সবাইকে স্প্রেড করা হয়েছে। তো আমার এই পুরো ভিডিওটা আমি আজকে যা যা এক্সপ্লেন করলাম, যে ইচ্ছা মতো প্রিন্ট করছে, আবার ট্রেজারি বন্ডের মাধ্যমে ইচ্ছা মতো ধার করছে, আবার সেই ধার প্রিন্ট করে মেটাচ্ছে। তো এই পুরো ব্যাপারটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন আজকে যা বোঝালাম, আর তারপরে যদি এই ইন্টারভিউটা দেখে এলন মাস্ক কি বলছে সেটা বুঝতে পারেন, তাহলে আপনারা দুয়ে দুয়ে চার করতে পারবেন। One of the things you told me about is what you call magic money computers at the Treasury. So tell us about it, because I never heard of that until you brought that up. Okay, so you may think that that the government computers like all talk to each other, they synchronize, they add up what funds are going somewhere, and it's it's coherent. That the there's and that the numbers, for example, that you're presented as a senator, are actually the real numbers. One would think. One would think. They're not. Yeah. Okay. I mean, they're not totally wrong, but they're probably off by 5% or 10% in some cases. So I call a magic money computer any computer which can just make money out of thin air. That's magic money. So how does that work? It just issues payments. And you said there's something like 11 of these computers at Treasury that are sending out trillions in payments? They're mostly at Treasury. Some are, but there's some at HHS, some there's one or two at State, there's some at DOD. I think we found now 14 magic money computers. 14, okay. They just send money out of nothing.